শুরু করছি তুতেনখামেনের দ্বিতীয় রত্ন, একাদশতম পর্ব। ইজিপ্ট, বা বাংলায় আমরা যাকে বলি মিশর। ইতিহাসের যে কোনো ছাত্র বা ছাত্রীর কাছে এই দেশের আকর্ষণ অপরিসীম। মেমফিসের স্টেপ পিরামিড, অথবা তুতেনখামেনের সার্কোফেগাস, অথবা রোজেটা স্টোনের ইতিহাস, যেখানে 3 ভাষায় মিশর সম্বন্ধে বলা আছে। এক হচ্ছে হাইরোগ্লিফিক্স, এক হচ্ছে ডেমোটিক, আর দ্বিতীয় হচ্ছে টলেমির গ্রিক ভাষা। যেই গ্রিক ভাষা দেখেই ঐতিহাসিকরা হাইরোগ্লিফিক্সের মানে বার করেছিলেন। ইজিপ্টের ইতিহাস 5,000 বছরেরও বেশি পুরনো। যদিও আহ ইজিপশীয় সভ্যতার আধুনিকতম যে সভ্যতা, তা গড়ে ওঠে নাইল রিভার বা নীল নদের ধারে 3,000 বছর আগে। আগে মিশর বিভিন্ন রাজ্যে খণ্ডিত ছিল। 3100 BC, মানে খ্রিস্টপূর্বাব্দ 3100 সালে সবগুলি খণ্ডিত অংশ এক হয়ে মিশর নামে আত্মপ্রকাশ করে। ফেরাওদের সাম্রাজ্য, গিজা পিরামিড, স্ফিংস স্ট্যাচু, এরকম অনেক কিছুই আমরা আমাদের শৈশবে অনেক রহস্য উপন্যাস থেকে শুরু করে কৈশোরকালের ভ্রমণ উপন্যাসেও এদের সম্বন্ধে অজস্রবার পড়াশোনা করেছি। ইজিপ্ট মানেই রহস্য, রহস্য মানেই ইজিপ্ট। আমাদের 3 বন্ধু পল্লব, রাজু আর সন্ময় ইতিহাদ এয়ারলাইন্সে চেপে 12 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে কায়রো বিমানবন্দরে অবতরণ করে। মাঝে আবুধাবিতে তাদের লে অফ ছিল। যাই হোক, তারা কায়রো বিমানবন্দরে নেমে রাজুর মামার কথা মতো মেট্রো ধরে মেইন সিটিতে পদার্পণ করে, যেখান থেকে রাজুর মামা তার গাড়িতে তার বাড়িতে নিয়ে আসে। আয় আয় রাজু, আয় রে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মামা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো পল্লব, আর এ হলো সন্ময়। আর এনাকে তো তুমি চেনো। হ্যাঁ হ্যাঁ, ও তো অস্মিকা। आने में कोई असुविधा तो नहीं हुआ ना? नहीं नहीं सर, कोई असुविधा नहीं हुआ। ঠিক है। সবাই খুশি মনে মামার আনা গাড়িতে চেপে বসলো, এবং মাত্র 1 ঘন্টা পরেই মামার যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে প্রবেশ করলো। মামার মনে আছে যে তার বোন বারবার বলেছে যে এই 3 মক্কেলেরই এটি প্রথম বিদেশ যাত্রা। ওদের চোখে চোখে রাখতে, কারণ 3টেই সমান বেপরোয়া। মামা তার বোনকে আশ্বস্ত করেছে এই বলে যে সে এদের ছায়াসঙ্গী হয়ে থাকবে। এরা আসছে তাকে উদ্ধার করতে, এটুকু তো উনি করবেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওনারা রওনা দিলেন মামাবাবুর ফ্ল্যাটের উদ্দেশ্যে। যখন মামাবাবুর ফ্ল্যাটে এই 3 মূর্তি ও তাদের মহিলা সঙ্গী অস্মিকা ঢুকতে যাচ্ছে, ঠিক ওই সময় মামাবাবুর কাছে একটা টেলিফোন আসে। আর ওই সময়টাতেই ঘটে যায় দুর্ঘটনাটা। একটা স্মোক বোম বা ধোঁয়া বোমা ছুড়ে মারা হয় মামাবাবুর
4 অতিথির দিকে। পল্লবের অবশ্য 2 মিনিটে ওই বোমাটা ধরে এক বালতি জলে নিক্ষেপ করে, কিন্তু ততক্ষণে সারা প্যাসেজটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আর আর একটা করাতের মতো বস্তু ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এসে আঘাত করে রাজুর উপরে। ছিন্ন হয়ে যায় তার পোশাক আশাক। রাগের চোটে রাজু সেই করাতটাকে হাতে তুলে 2 খণ্ড খণ্ড করে এবং করাতের করাতটি যে ধরেছিল তার খোঁজে রাজু হন্য হয়ে খুঁজতে থাকে এবং যথারীতি অনেক খুঁজেও তাদের সেই সেই যে যে লোকটি বা যারা এই করাতটি নিয়ে রাজুর উপর আক্রমণ করে এবং ধোঁয়া বোমা তাদের উপর ছুঁড়ে মারে, তাদের কাউকেই পাওয়া যায় না। মামা বাবু কিন্তু তখনও কথা বলতে ব্যস্ত ছিল ফ্ল্যাটের মধ্যে। এরপরে মামু যখন ফিরে আসে, এসে তাদের কাছে সবকিছু শোনে, তিনি অত্যন্ত চিন্তিত হয়ে যান এবং তাড়াতাড়ি এই 4 জনকে তার ফ্ল্যাটে ঢুকিয়ে ফ্ল্যাটের দরজা আটকে দেন। বিশাল এই ফ্ল্যাটের মধ্যে 3টি ঘর আছে, একটি ড্রয়িং রুম আছে, 3টি বেডরুম, সবার সাথেই বাথরুম অ্যাটাচ করা, পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত। ইস কি অবস্থা বলতো! একটু টেলিফোনে কথা বলছি, তার মধ্যেই যে এই অঘটন ঘটে যাবে আমি তো বুঝতেই পারিনি। এর মাঝে বলে রাখা ভালো যে যখন ধোঁয়াগুলো পরিষ্কার হয়ে যায়, তখন 2টি জিনিস এই 3 জন বা 4 জন দেখতে পায়। একটা ছিল করাত, আরেকটা ছিল একটি বাক্স। বাক্সটি বড় এবং বাক্সটির গায়ে করা কারুকার্য দেখে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাক্সটি মিশরীয়, ভারতীয় নয় বা অন্য কোনো দেশের নয়। কিন্তু বাক্সটি খোলা বড় মুশকিল। বাক্সটির কোনো তালা বা লক সিস্টেম নেই। সেই জায়গায় আছে কিছু নাম্বার দেবার ব্যবস্থা। আর বাক্সটির গায়ের উপরে একটি সংকেত লেখা। সংকেতটা হলো, তোর মতো বন্ধু কোথায়, তুই আমার সবথেকে বড় বন্ধু। তাই সংকেত দিলাম তোর নামে, যদি তুই বলতে পারো এই গান আছে কোন ছবিতে। সেই সেই গান যে ছবিতে আছে সেই ছবি খুলবে এই দরওয়াজার চাবি। আবার বলছি, সংকেতটি হলো, তোর মতো বন্ধু কোথায়, তুই আমার সবথেকে বড় বন্ধু। তাই সংকেত দিলাম তোর নামে, যদি বলতে পারো এই গান আছে কোন ছবিতে। যে ছবিতে গান আছে সেই ছবিতেই খুলবে এই বাক্সের দরজা। যদিও এই পুরো সংকেতটি ইজিপশীয় ভাষায় লেখা, মামাবাবু অনুবাদ করে সবাইকে শোনালেন। খুব সহজে গানের ছবি ও তার সম্বন্ধে